আরে ওই বনি, ওদিকে কোথায় যাচ্ছিস? আছে একটা জায়গা। আরে এদিকে কোথায় যাচ্ছিস? আমাদের পিকনিক তো হচ্ছে ওদিকে। ফাট্টু সালা, সেটা আমিও জানি, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেটা আরো বেশি থ্রিলিং একটা জায়গা। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু ভাই খালি পেটে তো আর থ্রিল হয় না, তাই না? ওদিকে দেখে আসলাম মটন কষাটাও হয়ে গেছে, তোর তারার চোটে ফিশ কাটলেটটাও ভালো করে খেতে পারলাম না, সবে মাত্র। মুকুল এক মনে মাটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে কথা বলছিল। হঠাৎ কি মনে হতে সামনের দিকে তাকাতেই তার বুকটা ধক করে ওঠে। সামনে তো কেউ নেই। কোথায় বনি? এই জঙ্গলে তো সে একাই আছে। চারিদিকে কিরকম একটা অদ্ভুত আকারের গাছ। কোত্থেকে একটা সরসর করে শব্দ হলো। সভয়ে মুকুল চারিদিকে তাকালো। ভয়ে ভয়ে সে ডেকে উঠল, বনি, এই বনি, দেখ দেখ, ভালো হচ্ছে না কিন্তু। কোথায় লুকিয়ে আছিস বল বনি, এই বনি। মুকুলের এতগুলো কথার কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না, কিন্তু অজ্ঞাত কোনো জায়গা থেকে একটা ফিসফিসানো কণ্ঠ ভেসে এলো। আতঙ্কে দিগ্ভ্রান্ত হয়ে মুকুল সেখান থেকে ছুট লাগালো, কিন্তু অনেকক্ষণ দৌড়েও সে তাদের পিকনিক স্পটে পৌঁছতে পারল না। কি হচ্ছে সব? আমার স্পষ্ট মনে আছে যে পিকনিক স্পট থেকে কয়েক পা এগিয়ে এই বিচ্ছিরি জঙ্গলটায় আমি আর বনি ঢুকেছিলাম, কিন্তু কিন্তু এখনো বনিও নিখোঁজ। আর আমি কেমন যেন গোল গোল ঘুরতে ঘুরতে আবার সেখানে এসে পড়েছি। হতাশায় ব্যতিব্যস্ত হয়ে মুকুল হাঁটু মুড়ে ধপ করে মাটিতে বসে পড়ে। আতঙ্কের চোটে চোখ ফেটে জল বেরিয়ে আসলো মুকুলের। হঠাৎ মুকুলের মনে হলো জঙ্গলের মাটির স্তরটা কেমন যেন কাদা মাটির মতো নরম হয়ে যাচ্ছে। চূড়ান্ত আতঙ্কিত হয়ে মুখ তুলতেই মুকুল দেখল তাকে ঘিরে এক আদিবাসীর দল দাঁড়িয়ে আছে। চোখে মুখে তাদের নিদারুণ জান্তব হিংস্রতা। ওদিকে পিকনিক স্পটের বাকি লোকজনেরা অনেকক্ষণ ধরে বনি এবং মুকুলকে দেখতে না পেয়ে তাদের খোঁজে বেরোয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা বেশ কিছুটা ব্যবধানে দুজনের নিথর দেহ খুঁজে পায়। অস্বাভাবিকভাবে তারা আবিষ্কার করে দুজনের কপালের ঠিক মাঝখানে একটা সুগভীর ছিদ্র। অন্ধকার গহীন অরণ্যের ভেতরে একটা জায়গা। মাঝে মাঝে কিছু চাপা দুর্বোধ্য শব্দ ভেসে আসছে। হঠাৎ শুনে মনে হবে যেন আধারে গা ঢেকে কেউ বা কারা ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে এবং ফিসফিসিয়ে কি যেন বলে যাচ্ছে। কিছুক্ষণ এরকম অবস্থা থাকার পর হঠাৎই জঙ্গলের ঠিক মাঝখানের জায়গাটায় আলোয় আলো হয়ে উঠল। ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে ওই আলোটা যে সে আলো নয়। আলোটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আরো খানিকটা এগোতেই বোঝা গেল আলোটা আসছে মশাল জাতীয় কিছু একটা থেকে। সেটা মশালের মতো দেখতে, কিন্তু মশাল নয়। একটা শক্ত মোটা দড়ির লাঠির মতো জিনিস, তার আগায় মিটমিট করে আগুন জ্বলছে। আগুনের আভা আরো খানিকটা এগিয়ে আসতেই সেই মশাল জাতীয় বাক্সগুলোর ধারকদের এবার আবছা আবছা দেখা গেল। ওরা খুব স্বল্প পোশাক পরিহিত। দেহের যতটুকু জায়গা ঢাকা আছে সেটুকু জায়গা বড় বড় পাতা দিয়ে মোড়া রয়েছে। বোঝা যাচ্ছে ওরা আদিবাসী। আদিবাসীদের দলটা ধীরে ধীরে একটা গোল করে দাঁড়ালো। ঠিক তখন সব কিছু পরিষ্কার বোঝা গেল। এতক্ষণ যে ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল সেটা আসলে পাতার শব্দ। জায়গাটার চারিদিক ঘিরে মাঝারি উচ্চতার এক ধরনের গাছ আছে। গোল চ্যাপ্টা আকারের পাতা সেই গাছের। রাতের বেলা যখন বাতাস চলে তখন পাতাগুলো শব্দ করে। এখানকার বাসিন্দারা বলে পথ গাখড়ি।
আদিবাসীর দলটা গোল করে দাঁড়াতেই বোঝা যায় যে ওখানে একজন লোককে প্রায় নগ্ন অবস্থায় একটা কাঠের মোটা স্তম্ভের সাথে পিচ মোড়া করে বেঁধে রেখেছে। তার মুখটাও কাপড় দিয়ে বাঁধা। পিচ মোড়া করে বাঁধা লোকটিকে দেখতে কোনো আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলেই মনে হচ্ছে। দলটা লোকটিকে ঘিরে গোল করে দাঁড়িয়ে পড়ে। ওদের প্রত্যেকের হাতে একটা করে নকশাকার লাঠি ছিল। লোকগুলো কিছুক্ষণ মাথা নামিয়ে চুপ করে থাকার পর মাথা উঠিয়ে একসাথে মিলিতভাবে হাতে ধরা লাঠিটা মাটিতে ঠুকতে থাকে এবং একত্রিত সমস্বরে দুর্বোধ্য ভাষায় কিছু বলতে থাকে। বেশ কিছুক্ষণ এরকম চলার পর সবাই চুপ হয়ে যায়। হঠাৎ গোল হয়ে দাঁড়িয়ে থাকা দলটার মাঝখান থেকে ফাঁকা হয়ে যায় এবং প্রবেশ করে একজন কুব্জ বৃদ্ধ ব্যক্তি। সবার মধ্যে একমাত্র এই বৃদ্ধের শরীরে স্বল্প কিছু বস্ত্র রয়েছে। হাত পা বাঁধা সেই লোকটার সামনে এসে দাঁড়াতেই আদিবাসীর দলটা আবার মাটিতে লাঠি ঠুকতে ঠুকতে ওই একইভাবে দুর্বোধ্য ভাষায় আবার মন্ত্রালাপের মতো কিছু একটা কথা ওড়াতে থাকে। একটু পরেই বস্ত্র পরা লোকটা একটা হাত ওপর দিকে তুলে মুষ্টিবদ্ধ করলে আদিবাসীর দলটা আবার চুপ করল। বৃদ্ধটা একটা কাপড়ের ভাঁজ থেকে একটা ছোট পাইপের মতো নল বার করে আনলো। তারপর সেটা ঠোঁটে লাগিয়ে জোরে একটা দিতেই সেটার থেকে সরু ফলা বেরিয়ে গিয়ে সোজা ফুটে গেল পেছন মোড়া করে বাঁধা লোকটার বুকের ঠিক মাঝখানে। ঠিক তার পরপরই গোল হয়ে দাঁড়ানো আদিবাসীদের দলটার প্রত্যেকে একইভাবে ফুঁ দিয়ে সরু ধারালো ফলাটা বিধিয়ে দিতে থাকলো লোকটার সারা শরীরে। হাত মুখ বাঁধা লোকটা যন্ত্রণায় ছটফট করতে করতে শেষে মারা গেল। জানিস, ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে রে দেখতে পাচ্ছিস? অমিতা ট্রেনের জানলার বাইরের অন্ধকারে কোনো একটা দিকে আঙুল দিয়ে বারবার দেখানোর চেষ্টা করছে, কিন্তু শিবম মন দিয়ে কল অফ ডিউটি খেলছে। অমিতা সেটা দেখে মহা বিরক্ত হয়, তাকে একটা জোরে ধাক্কা দেয়। ওই আচমকা ধাক্কা খেয়ে শিবম এবার সামান্য রেগে গিয়ে বলে, কি রে, মাথা মাথা খারাপ আছে নাকি তোর? আর তোর ধাক্কার চোটে এক্ষুনি ট্যাপটা হাত থেকে পড়ে যাচ্ছিল। আর একটু হলে আমি 1310 ইমিটাকে সাবার করে দিচ্ছিলাম। কি করব, কখন থেকে তোকে দেখে যাচ্ছি, তুই তো একবারও তাকিয়েই দেখছিস না। ট্রেনে ওঠা থেকে সেই যে ট্যাবে ঢুকে বসেছিস আর বেরোচ্ছিসই না, বাচ্চাদের মতো ভিডিও গেম খেলে যাচ্ছিস। এক্সকিউজ মি, তুই আমাকে যা ইচ্ছে বল, কিন্তু কল অফ ডিউটিকে কিচ্ছু বলিস না, ওকে? এটা কোনো সাধারণ গেম নয়, ইটস অ্যাবাউট প্যাশন। তুই সেটা বুঝবি না, বাদ দে বাদ দে। যাই হোক, তুই কি বলছিলিস বল। না, এখন আর লাভ নেই, চলে গেছে। শিবম ট্যাবটা বন্ধ করে বলে, ওই জায়গাটা জানিস, ওই যে দেখতে পাচ্ছিস, ওই যে রে দেখতে পাচ্ছিস, এখান দিয়ে ট্রেনটা গেলে ওই জায়গাটা অন্ধকারে বেশ স্পষ্ট দেখা যায়। কি অদ্ভুত ব্যাপার না? অথচ দেখলে মনে হবে অন্ধকারের মধ্যেও কোনো এক অদ্ভুত রং মেখে আছে জায়গাটা, কোনো এক উজ্জ্বল অথচ মিশমিশে রং। হ্যাঁ, কতবার চেষ্টা করা হলো বলতো এখান দিয়ে ওই ট্রেন লাইন করার, কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে লাইনটা পাকা হওয়ার আগেই ভেঙে পড়ে। হ্যাঁ রে, কি জানি কি আছে ওই জঙ্গলে, শুধু ওইটুকু জায়গার জন্য ট্রেনটাকে এতটা পথ ঘুরে যেতে হয়। অমিতা আর শিবম এরপর নিজেদের মধ্যে গল্প করতে থাকে, কিন্তু তারা লক্ষ্য করে না যে বাইরে খানিকটা দূরে দাঁড়িয়ে থেকে কয়েক জোড়া জ্বলন্ত চোখ ট্রেনটার দিকে রোষের দৃষ্টিতে তাকিয়ে আছে। শহরের একটা নামকরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হল হিরণময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে ছাত্রছাত্রী সংখ্যাও নেহাত মন্দ নয়।
এখানকার এক প্রফেসর, নাম প্রফেসর বিপিন তলাপাত্র, স্টাফ রুমে বসে সদ্য হয়ে যাওয়া ইউনিট টেস্টের খাতাগুলো চেক করছিলেন। স্টাফ রুমটা সম্পূর্ণ ফাঁকা। প্রফেসর তলাপাত্র এক মনে পেপারগুলো দেখছিলেন। আজ ওনার অফ ডে, কিন্তু কিছু কাজের জন্য আজ কলেজে এসেছেন। কাজ করতে করতে হঠাৎ কিছু একটা অস্বস্তিকর স্পর্শে কেঁপে ওঠেন তিনি। সারা শরীর শিরশিরিয়ে ওঠে ওনার। একটা হিল হিলে ভয় চেপে বসে প্রফেসর বিপিনের বুকে। ভয় পেয়ে চমকে উঠে চারপাশে তাকাতে থাকেন তিনি। একটা চাপ চাপ আতঙ্ক প্রফেসর বিপিনের পিঠ বেয়ে ঠান্ডা স্রোত হয়ে নামতে থাকে। প্রচণ্ড ভয়ের আবেশে প্রফেসরের সমস্ত শরীরটা অবশ হয়ে যেতে থাকে। কপাল বেয়ে গলা পর্যন্ত নেমে আসে একটা শিরশিরে ঠান্ডা ঘামের স্রোত। কি হলো প্রফেসর তলাপাত্র? কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হওয়ায় স্টাফ রুমে প্রফেসররা একে একে আসতে শুরু করেছেন। ওটা কি ছিল? বলতে বলতেই ঘাড় ঘুরিয়ে দেখলেন যে পাশে তার বন্ধুবর এবং সহকর্মী প্রফেসর অতীন নাথ দাঁড়িয়ে আছেন। প্রফেসর অতীন এক মুখ উদ্বিগ্নতা নিয়ে প্রশ্ন করলেন, কোথায়? কি ছিল? বন্ধুকে পাশে দেখে খানিকটা স্বস্তি বোধ করেন প্রফেসর বিপিন। তিনি এবার তার বাঁ দিকে ইশারা করে বলেন, এদিকে কিছু একটা ছিল। কি ভয়ঙ্কর সেই আওয়াজটা। প্রফেসর অতীন সেদিকে তাকিয়ে বলেন, ওই দিক থেকে? কিন্তু ওইদিকে তো একটা দেওয়াল। প্রফেসর বিপিন এবার বাঁ দিকটা ভালো করে তাকিয়ে দেখে বিস্ময়ের স্বরে বলেন, হ্যাঁ তাই তো, এদিকে তো দেওয়াল রয়েছে, কিন্তু আমার যে মনে হলো। প্রফেসর অতীন অ্যাকোয়াগার্ড থেকে গ্লাসে জল নিয়ে প্রফেসর বিপিনের সামনে ধরে বলেন, এই নাও, আগে এই জলটা খাও তো। প্রফেসর বিপিন জলটা এক টানে খেয়ে নিয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন। স্টাফ রুমে কয়েকজন প্রফেসর রয়েছেন। তারা বিহ্বল হয়ে ওনাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। প্রফেসর বিপিনের একটু আগের প্রতিক্রিয়া শুনে সবাই স্তব্ধ। আজ বেশিরভাগ প্রফেসরের অফ ডে। আগামীকাল থেকে 3 দিনের একটা ছুটি আছে। কলেজেও আজ স্টুডেন্টদের সংখ্যা খুব একটা বেশি নয়। লোকজন কম থাকায় কলেজটা একটু ফাঁকা আছে ঠিকই, তবে কী কারণে প্রফেসর বিপিন তলাপাত্র ভয় পেলেন সেই নিয়ে সহকর্মীরা একটা চাপা গুঞ্জন শুরু করেন। প্রফেসর বিপিন তলাপাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর। ইদানিং ওনার কাজের খুব চাপ যাচ্ছিল। অতীননাথ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর হলেও সিভিলের প্রফেসর বিপিন তলাপাত্রের সাথে তার বন্ধুত্বটা বেশ গাঢ়ই। হিরণময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটা জনপ্রিয় হলেও আকারে ছোট, তাই স্টাফ রুমও একটাই। এই একটাই স্টাফ রুমে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রফেসর সহ কয়েকজন পিওর কোর্সের প্রফেসরও বসেন। তাই সবার সাথেই সবার কথাবার্তা আদান প্রদান হয়ে থাকে। প্রফেসর বিপিন তলাপাত্র একটু গম্ভীর এবং বেশ খুঁতখুঁতে প্রকৃতির মানুষ, তাই কেউ ওনাকে খুব একটা পছন্দ করেন না। প্রফেসর বিপিনের হঠাৎ ওই অদ্ভুত প্রতিক্রিয়ার জন্য কেউ কেউ অন্যরকম ভাবতে শুরু করেছেন। অবস্থা বিপরীতে যাচ্ছে দেখে প্রফেসর অতীন স্টাফ রুমে উপস্থিত সকলের দৃষ্টি ঘুরিয়ে দিতে বলেন, ওনার শরীরটা হয়তো ভালো নেই, আমি ওনাকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। বাকিরা প্রফেসর অতীনের কথায় সায় দিলেও 1-2 একটু সন্দেহের দৃষ্টিতেই ওদের দুজনের দিকে তাকায়। সেই দৃষ্টিগুলোকে বিশেষ পাত্তা না দিয়ে তারা দুজন রুম থেকে বেরিয়ে এলেন। স্টাফ রুম থেকে বেরিয়ে এসে বিপিন একটু ভালো অনুভব করলেন। বার কয়েক গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এখন একটু ভালো লাগছে। স্টাফ রুমটা এত ঘুপছি যে বেশিক্ষণ বসলে মাথাটা কেমন ঝিমঝিম করতে থাকে। বলেই পকেটে হাত দিলেন কিছু একটা খোঁজার জন্য। এবার ওটা ছেড়ে দাও বিপিন, অনেক তো হলো।
জানি বাজে জিনিস, কিন্তু অভ্যাসটা বড্ড পুরনো। সেই যখন স্যারের সাথে কথাটা বলতে বলতেই হঠাৎ থেমে গেলেন প্রফেসর বিপিন তলাপাত্র। বিষয়টা নিয়ে এখনো ভাবো? ভোলার তো কোনো কারণ নেই। স্যারের আজ 7 বছর হলো, কোনো খোঁজ নেই। কোথায় গেছেন, তার সাথে কি হয়েছে, তিনি আদৌ বেঁচে আছেন কিনা, এই এতগুলো বিষয় সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু গত পরশু স্যারের বাড়ি গিয়ে ওই ডায়েরিটা যদি খুঁজে না পেতাম। পড়েছ? খানিকটা। তোমার মনে আছে স্যারের একটা ড্রিম প্রজেক্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, সে আবার মনে থাকবে না? হঠাৎ হঠাৎ স্যার জন্য কোথায় চলে যেতেন, তারপর বেশ কয়েকদিন স্যারের কোনো খোঁজ থাকতো না। আমি বেরিয়ে পড়ছি, বুঝলে, শরীরটা বিশেষ সুবিধের মনে হচ্ছে না। কথাটা বলেই পেছন ঘুরে প্রফেসর বিপিন স্টাফ রুমের দিকে এগিয়ে গেলেন। অতীনের মনে হলো যে বিপিন যেন কিছু একটা চেপে গেলেন। প্রায় 3-4 দিনের ছুটি কাটিয়ে হিরণময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আজ পুরোদমে শুরু হয়ে গেছে। সকাল থেকে একের পর এক ক্লাস চলছে। পরপর 3খানা ক্লাস করে এসে প্রফেসর বিপিন তলাপাত্র বড্ড ক্লান্ত হয়ে গেছেন। আজকাল অল্পেতেই হাঁপিয়ে ওঠেন তিনি। তার উপর পরপর কদিন টানা রাত জাগা রয়েছে। শরীরের উপর চোট তো পড়বেই, কিন্তু ওনার স্যার অর্থাৎ প্রফেসর ভাদুরীর ডায়েরিটায় এমন কিছু ইঙ্গিত রয়েছে যা একটু চিন্তায় ফেলেছে প্রফেসর তলাপাত্রকে। স্টাফ রুমে প্রফেসর তলাপাত্রের একটা লকার আছে। পকেট থেকে চাবি বার করে তালাটায় ঘোরাতেই একটা প্রচণ্ড বিদ্যুৎ তরঙ্গের সঞ্চার হলো প্রফেসর বিপিনের গোটা শরীরে। কাটা ছাগলের মতো থরথর করে কেঁপে উঠলেন তিনি। মুহূর্তেই চোখের সামনেটা আবছা অন্ধকারে ঢেকে গেল। সেই সময় কানের খুব কাছে তিনি ঠিক সেই দিনের মতো শুনতে পেলেন ওই বীভৎস আওয়াজটা। বাঁচতে চাস তো এদিকে আসিস না, ফিরে যা, ফিরে যা, এখনই ফিরে যা। কথাগুলো শোনার পর প্রফেসর বিপিনের গোটা শরীর জলের মতো ঠান্ডা হয়ে যায়। জ্ঞান হারানোর আগে ঝাপসা দৃষ্টিতে তিনি দেখতে পান যে অন্যান্য সহকর্মীরা তার দিকে ছুটে আসছেন। শহর থেকে বেশ খানিকটা দূরে এই শহরতলির নাম বীজতলা। মোটামুটি আধুনিক জীবনযাত্রার উপলব্ধতা রয়েছে। সমস্যা শুধু একটাই, এখানকার রেল লাইন। বীজতলা আর উষাপুর এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব খুব একটা বেশি নয়। ঘড়ির হিসেবে বীজতলা থেকে উষাপুর পৌঁছতে মিনিট 5 বেশি সময় লাগার কথা নয়, কিন্তু সেই জায়গায় বীজতলা থেকে উষাপুর পৌঁছতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। কারণ বীজতলা এবং উদয়পুরের মাঝের যে জায়গাটা রয়েছে সেখানে রেলের ট্র্যাক লাইনটাই নেই। ওখানে যতবার লাইন বসানো হয়েছে প্রতিবার কোনো না কোনো অজানা কারণে ট্র্যাক ভেঙে গেছে। আজ বীজতলা নগর উন্নয়ন কর্পোরেশনে এই সংক্রান্ত একটা মিটিং ডাকা হয়েছে। সেখানে শহর থেকে সদ্য নিযুক্ত হওয়া ইঞ্জিনিয়াররা এসেছেন। তারা প্রায় 2 মাস ধরে এখানে আছেন। কর্পোরেশনের চেয়ারম্যান ননীগোপাল পাইন একটু গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি মিটিংয়ে উপস্থিত সকল ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বললেন, বীজতলা একটা শহরতলি এলাকা, কিন্তু শহর থেকে দূরে থাকা সত্ত্বেও এখানকার মানুষ শহরের অভাব অনুভব করেন না। কারণ বীজতলা নগর উন্নয়ন কর্পোরেশন এখানকার সমস্ত অধিবাসীদের সব রকম সুযোগ সুবিধার প্রতি যত্নশীল। এখানকার কর্পোরেশনের কর্মীরা যেমন জল নিকাশি ব্যবস্থায় ভালো, তেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জলের সরবরাহ সব দিক থেকে সুচারু ভূমিকা পালন করে। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা সমস্ত চেষ্টা করেও
বীজতলা এবং উষাপুরের মাঝের রেল ট্র্যাকটিকে সঠিক করতে পারিনি। যে দূরত্ব রেলপথে অতিক্রম করতে 5 মিনিটের বেশি লাগার কথা নয়, সে একই দূরত্ব রেলগাড়িতে অতিক্রম করতে মানুষের 1.5 ঘন্টা সময় লাগে। এই অসুবিধাকে দূর করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এর কোনো কারণ আমরা খুঁজে পাইনি। তাই আমরা আপনাদেরকে শহর থেকে আনিয়েছি। এই 2 মাসে আপনারা সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করেছেন। এখন আপনারা বলুন কি করে বীজতলা আর উষাপুরের মাঝের দূরত্বটা কমানো যাবে। টিমের হেড প্রকাশ দাস বলেন, আমরা সবটাই পর্যবেক্ষণ করছি, কিন্তু ব্যাপারটা এক্সকিউজ মি। হ্যালো হ্যালো হ্যালো, বলছি তুমি কোথায় গো? কখন ফিরবে? প্রকাশ মোবাইলটা কানে চেপে হাত ঘড়ির দিকে তাকিয়ে ভীষণ রাগত গলায় বলে, এটা আবার কি বোকা বোকা কথা, কাজে আছি। শোনো না, একটু তাড়াতাড়ি এসো না এখানে। দেখ, প্রকাশ বাণীর কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দেয়। তার মুখে ফুটে ওঠে একটা চূড়ান্ত অসন্তোষ। সেই বিয়ে হওয়া স্তক দেখে আসছে বাণীর এই প্যানিকিং স্বভাব। পান থেকে চুন খসলেই প্যানিক করতে থাকে। কিন্তু এসব কথা এখন মাথায় আনলে চলবে না, সামনে অনেক কঠিন কাজ। স্যার, সাবঅর্ডিনেটরের ডাকে পিছন ফিরে তাকান বীজতলা শহরতলির রেল প্রজেক্টের লিড প্রকাশ দাস। বিরক্তির ভাবকে পাশ কাটিয়ে প্রকাশ বলেন, হ্যাঁ, ব্লুপ্রিন্টটা হলো? না স্যার, ওই 5-6 কিলোমিটারের প্রবলেমটা ছাড়া আর তো কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। এই একই কথাটা তিনি কর্পোরেশনের চেয়ারম্যান ননীগোপাল পাইনকেও বলেছেন। একই কথা বারবার করে বলার তো কোনো মানে হয় না শৈবাল। এই ব্লুপ্রিন্টটা তৈরি করার আগে থেকেই কথাটা সবার জানা ছিল। বরং এটা ভাবো যে কি করে এই সমস্যাটার সমাধান করা যায়। প্রকাশ যে ইঞ্জিনিয়ারদের টিমটাকে লিড করছেন, সেখানে তাকে সহ আরও 4 জন আছেন। 2 জন সিভিল ইঞ্জিনিয়ার এবং 2 জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রকাশ নিজে 15 বছর রেলওয়ে কর্পোরেশনের আন্ডারে কাজ করেছেন। অনেক দুর্গম জায়গাতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এই প্রজেক্টটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং। প্রকাশ কিছু বলার জন্য মুখটা খুলবেন, ঠিক এমন সময় তার মোবাইলটা আবার বেজে ওঠে। ফোনটা তোলার আগেই প্রকাশ বুঝতে পারেন কার ফোন এসেছে। মুখের ভাবে আবার বিরক্তিটা ফিরে আসে। ট্রাউজারের পকেট থেকে মোবাইলটা বার করতেই সেটার স্ক্রিনে স্ত্রীর নাম ভেসে ওঠে। ঠিক যা ভেবেছিলেন তাই। তিনি জানেন যে ফোনটা তুললেই বাণী সেই একই কথা ঘ্যানর ঘ্যানর করতে থাকবে। তাই তিনি ফোনটা কেটে শৈবালকে বললেন, ইডিয়েটস, বাড়ি থেকে বারবার ফোন আসছে, এবার বেরিয়ে পড়তে হবে। শোনো শৈবাল, তুমি এক কাজ করো, কাল বা পরশুর মধ্যে স্থানীয় কাউকে জোগাড় করো। ওই জায়গাটার পাই ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আর সেটা আমরা একা করতে পারবো না, লোকাল হেল্প প্রয়োজন। আর হ্যাঁ, মনীষকে নিয়ে যেও, মেকানিক্যাল থেকে একজনের থাকাটা প্রয়োজন। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। আমি তো লোকাল একজনের সঙ্গে কথাও বলে রেখেছি, সে যেতে রাজিও হয়েছে। তবে তার একটাই শর্ত আছে, তাকে দুপুরে পেট ভরে খেতে দিতে হবে। শুধু খেতে চেয়েছে? হ্যাঁ স্যার, কথাটা শুনে প্রথমে আমিও বেশ হতবাকি হয়েছিলাম। বীজতলা তো সাবার বেরিয়া, এখানে তো সব কিছু সহজেই পাওয়া যায়। তাছাড়া খাওয়া দাওয়ার খরচটাও তো বেশি নয়। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে আর চুলচেরা বিশ্লেষণ করতে হবে না। তোমরা আগামীকাল ইন্সপেকশন করে এসে রাতের মধ্যে আমাকে রিপোর্ট সাবমিট করবে, ওকে? প্রকাশের কথা শুনে শৈবাল এবং মনীষ দুজনেই মাথা নাড়ে। প্রকাশও বাইকে বসে বাড়ির দিকে রওনা দেয়। বাণী বাড়িতে একাই থাকে। বিয়ের 2 বছর অতিক্রম হয়ে যাওয়া সত্ত্বেও বাণীকে ঠিক আপন করে নিতে পারেনি প্রকাশ। কি করেই বা পারবে? এই বিয়েতেই তো তার মত ছিল না, অন্য কোনো কারণ নয়। তার নিজস্ব ইচ্ছা ছিল না বিয়ে করার। যদিও বা বিয়ে করলো, তা ওই এক প্যানিকিং মহিলা। একেবারে অসহ্য।
কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ির সামনে এসে দাঁড়ালো প্রকাশ। বাইক থেকে নামতেই একটু অবাক হলেন তিনি। মনে মনে ভাবলেন, রোজ তো বাণী সদর দরজা খুলে আমার আসার জন্য অপেক্ষা করতে থাকে, আজ দরজাটা ভেজানো কেন? দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখেন ঘরটা অন্ধকার। বাইরে তখনও দিনের আলো, কিন্তু ঘর অন্ধকার কেন? সুইচ টিপে আলো জ্বালিয়ে তিনি দেখলেন যে বাড়ির সব কটা জানালা বন্ধ করা রয়েছে। অসহ্যকর, অসহ্যকর। একটা বিরক্তি নিয়ে তিনি এক এক করে জানালাগুলো খুলে দিতেই ঘরের ভেতর আলো ঝলমলিয়ে উঠল। আলোটা নিভিয়ে এবার বাণীকে খোঁজ করতে শুরু করে প্রকাশ। বাণী, বাণী কোথায় তুমি? কিন্তু বার কয়েক ডেকেও প্রকাশ বাণীর কোনো সাড়া পায় না। প্রকাশ এবার একটু চিন্তায় পড়ে। এ কোথায় গেল মেয়েটা? দূর ছাতা, এসব ঝামেলা বাড়িতে রেখে আসা উচিত ছিল। আরও খানিকক্ষণ এদিক ওদিক খুঁজে পকেট থেকে ফোনটা বার করে বাণীর নাম্বারটা ডায়াল করে প্রকাশ। মোবাইলটা কাছেই বেজে ওঠে। মোবাইলটা খুঁজে পায় প্রকাশ, কিন্তু বাণীর কোনো খোঁজ পায় না। এবার একটু চিন্তিত হয়ে পড়ে সে। আশ্চর্য তো, মোবাইল এখানে ফেলে রেখে কোথায় গেল বাণী? খুঁজতে খুঁজতে রান্নাঘরে এসে প্রকাশ দেখে যে রান্নাঘরের পেছন দিকে দরজাটা খোলা। কি একটা ভেবে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে অদূরেই বাণীর অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়া দেহটা আবিষ্কার করে। প্রকাশ দৌড়ে গিয়ে বাণীর মাথাটা তুলে দুহাতে কোলের মধ্যে টেনে নেয়। তারপর মোলায়েম স্বরে বলে, বাণী, এই বাণী। কিন্তু বার কয়েক ডাকার পরেও বাণী কোনো উত্তর দেয় না দেখে প্রকাশের পেটে মোচড় দেয়। বাণীকে পাঁজা কোলা করে ঘরের ভেতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। এরপর চোখে মুখে জলের ঝাপটা দিতেই বাণী হতচকিত হয়ে ঝটকা দিয়ে উঠে বসে। ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে জোরে হাঁপাতে থাকে বাণী। প্রকাশ আলতো করে বাণীর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কি দেখে ভয় পাচ্ছ তুমি এমন করে? প্রকাশের গলার স্বর শুনে বাণী একটা চিৎকার করে উঠেই আবার অজ্ঞান হয়ে যায়। হাসপাতালের বেডে চোখ মেলেই বিপিন চোখের সামনে অতীনকে দেখতে পায়। মুখে হালকা একটা হাসি টেনে বলেন, তুমি কি সেই থেকে আমার ডিউটি করছো? এখন আমি ঠিক আছি, তুমি বরং বাড়ি গিয়ে বিশ্রাম করো। তুমি থামো তো। আমার দিন রাতকে এক করে এখন বাড়ি যাও, বিশ্রাম নাও বলা হচ্ছে? আরে তোমার তো আর আমার মতো খালি ঘর নয়। যাও যাও, বাড়ি যাও। অতীনের মনে কেন জানি একটা সন্দেহের সঞ্চার হয়, কিন্তু মুখে কিছু প্রকাশ করেন না। তাছাড়া তার শরীর আর চলছে না। সেই পরশু থেকে একভাবে হাসপাতালে পড়ে আছে। অতীন চলে যেতেই তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন প্রফেসর বিপিন। মনে মনে বলেন, আমি চাই না তুমি এসব ঝামেলার মধ্যে পড়ো। তোমার একটা পরিবার আছে, তাদের তোমাকে প্রয়োজন। অতীন। একটু পরে নার্স এসে বিপিনকে ওষুধ খাইয়ে দিয়ে যায়। বালিশে আধশোয়া হয়ে চোখটা বন্ধ করে দিন কয়েক আগের ঘটনাটা মনে করতে থাকেন তিনি। দিনটা একটা সাধারণ ছুটির দিন ছিল। প্রফেসর বিপিন নিজের বাড়িতে বসে ল্যাপটপে কিছু একটা কাজ করছিলেন। ঠিক এমন সময় তার মোবাইলটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আপনি কি প্রফেসর বিপিন তলাপাত্র কথা বলছেন? আমি প্রফেসর রজতাভু ভাদুরীর জামাতা কথা বলছি। রজতাভু ভাদুরীর নামটা শুনেই বিপিন বিড়বিড়িয়ে বলে ওঠেন, স্যার, আমরা পরের মাসের জন্যই শহরে শিফট করছি, তাই বাবার এই বাড়িটা এবার ভাড়া দেওয়ার কথা ভাবছি। কারণ অতটা দূর থেকে বাড়ি রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। তার উপর তো পার্টি পলিটিক্সের জোর জুলুম। তো কিন্তু স্যারের তো এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তার অবর্তমানে তার বাড়িটা ভাড়া দেওয়াটা... আরে মশাই, সেই কারণেই তো ভাড়া দিচ্ছি। তাছাড়া পুলিশও এখন হাল ছেড়ে দিয়েছে।
8 বছর কি কম কথা? 8 বছর নয়, 7 বছর 6 মাস 31 দিন। হ্যাঁ, ওই হলো। আইনি মতেও 12 বছরের বেশি কেউ নিখোঁজ থাকলে তাকে মৃত বলেই ঘোষণা করা হয়। যাই হোক, সে বাদ দিন। যে কারণে আপনাকে ফোন করেছি সেটা হলো, বাবার একটা বই আছে যেটার উপরে আপনার নাম এবং ফোন নাম্বার ছিল। হয়তো বাবা আপনাকে বইটা দিয়ে যেতে চেয়েছেন, তাই বাবার অন্তিম ইচ্ছে হিসাবে এটা ধরে নিয়ে আপনাকে আমরা বইটা দিতে চাই। আমরা আগামী সপ্তাহের মধ্যে বাড়িটা ভাড়া দিতে চাইছি, তাই জিনিসটা এর মধ্যে এসে নিয়ে নিলে ভালো হয়। বিপিন আর দেরি করেননি, হাতের কাজ সব ফেলে রেখে বইটা নিয়ে এসেছিলেন তিনি। বইটা একটা প্যাকেটে ভালোভাবে মোড়ানো ছিল। প্যাকেটটা কেটে খুলতেই তা থেকে বেরিয়ে আসে একটা ডায়েরি। খানিক ইতস্তত করে ডায়েরিটা খুলে পড়তে শুরু করেন তিনি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমার প্রিয় অনুসারীকে। প্রফেসর রজতাভ প্রায় বিপিনকে তার অনুসারী বলতেন, তাই প্রফেসর বিপিন নিশ্চিন্ত হয়ে যান যে এই ডায়েরিটা তাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। কিন্তু প্রফেসর রজতাভ হঠাৎ আমাকে উদ্দেশ্য করে ডায়েরি লিখতে যাবে কেন? যা বলার সামনাসামনি তো বলতে পারতেন, নাকি তার কাছে সেই সময়টুকু ছিল না? কথাগুলো ভাবতে ভাবতেই ডায়েরির পাতা উল্টাতে থাকেন প্রফেসর বিপিন। ডায়েরির পাতায় কোনো তারিখের উল্লেখ নেই, সরাসরি লেখা শুরু হয়েছে, প্রিয় অনুসারী, তোমাকে আজ পতঙ্গাখুড়ির কথা বলবো। পতঙ্গাখুড়ির নামটা শুনে ভ্রুটা নিশ্চয়ই কুঁচকে গেছে। জানতাম তোমাকে তো আমি আর আজ থেকে চিনি না। পতঙ্গাখুড়ি নামটা আমাকে এতটাই আকর্ষিত করেছিল যে সেটার খোঁজে আমি চলে গিয়েছিলাম বীজতলায়। পতঙ্গাখুড়ি, এই নামটা আমাকে পাগল করে দিচ্ছে। গত মাস দুয়েকের মধ্যে বার কত গেছি সেখানে, কিন্তু বিশেষ কিছুই জানতে পারিনি। শুধু জানতে পেরেছি যে পতঙ্গাখুড়ি মানে কথা বলা গাছ। তারপর আবারও কিছু পাতা ফাঁকা, তারপর আবার লেখা শুরু, পতঙ্গাখুড়িতে কিছু একটা তো আছে। ওরা সব সময় দেখছে। আমি জানি ওরা আমাকেও দেখছে, তাও আমি আরেকবার চেষ্টা করব। তারপর থেকে বাকি ডায়েরিটা সম্পূর্ণ ফাঁকা। তারপর আবারও কিছু লেখা। সেটা পড়তে শুরু করার আগে বিপিন বিষয়টা নিয়েই ভাবছিলেন। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। অগত্যা ডায়েরিটা বন্ধ করে টেবিলের উপরে রেখে এগিয়ে গেলেন দরজা খুলতে। সেখানে গিয়ে তিনি অবাক হয়ে যান, কারণ দরজার ওপারে কেউই ছিল না। খানিকক্ষণ দাঁড়িয়ে দুপাশে ভালো করে দেখে দরজা বন্ধ করে আবার টেবিলের কাছে ফিরতেই চমকে ওঠেন বিপিন, কারণ একটু আগেই টেবিলের উপরে রাখা ডায়েরিটা আর সেখানে নেই। কিছুক্ষণের মধ্যে সেটা কোথায় যেন গায়েব হয়ে গেল। সারা ঘর খুঁজে ডায়েরিটা কোথাও পাওয়া গেল না। বিপিন যখন সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, ঠিক তখনই একটা তীব্র যন্ত্রণায় কুঁকিয়ে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তার মনে হয় তীক্ষ্ণ ফণার মতো সূচালো কিছু তার বুকে বিঁধে গেছে। সে রাতে বিপিন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। একটা অন্ধকার জঙ্গলের মতো জায়গা, এত গাঢ় অন্ধকারেও বোঝা যাচ্ছে একটা লোককে কিছু একটার সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। ঠিক সেই সময়ে কিছু সমবেত কণ্ঠ দুর্বোধ্য সব সুরে সুরে কিছু একটা বলে চলেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কিছু স্বল্প পোশাক পরিহিত মানুষ হাতে মশাল জাতীয় কিছু একটা ধরে ওই লোকটার সামনে এসে দাঁড়ায়। মশালে ধরা আগুনের আলোয় লোকটার চেহারা স্পষ্ট হয়ে ওঠে। সেই লোকটার চেহারা দেখে স্বপ্নের মধ্যেও বিপিন আঁতকে ওঠে। অস্ফুট স্বরে বলে ওঠে, রজতাভ স্যার। বিপিন আরও দেখে রজতাভকে একটা পিলারের সাথে পিচমোড়া করে বেঁধে রাখা হয়েছে। মুখটাও বাঁধা, সারা মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট।
স্বল্প বস্ত্র পরিহিত মানুষগুলো তখনও দুর্বোধ্য ভাষায় সুরে সুরে কিছু একটা আওড়ে যাচ্ছে। তারপর হঠাৎ কিছু একটা হাতে নিয়ে মুখে লাগিয়ে ফোঁ দিতেই সরু ধারালো ফলার মতো একটা তীক্ষ্ণ জিনিস রজতাভু বাবুর সর্বাঙ্গে বিঁধতে থাকে। যন্ত্রণায় ছটফট করতে করতে রজতাভু বাবু মারা যান। এরকম একটা বিশ্রী ঘটনা চোখের সামনে হতে দেখে ঘুমের মধ্যেও আতঙ্কে চিৎকার করে ওঠে বিপিন। স্যার! ঘুম ভেঙে বিছানায় উঠে বসেন তিনি। তার মনে হলো এক্ষুনি কে যেন সরে গেল সামনে থেকে। বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে ভালো করে ঘরটা দেখলেন তিনি, কিন্তু সেখানে কাউকে আর দেখতে পেলেন না। সেদিনের পর থেকেই শরীরটা খারাপ হতে শুরু করে তার। কারণ সেদিনের পর থেকে যখনই বিপিন ঘুমতো ঠিক তখনই চোখ বন্ধ করে দেখতে পেত একদল আদিবাসীর মতো দেখতে মানুষ প্রচণ্ড হিংস্র দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। সেদিন কলেজে যখন কাজ করছিলেন তখন হঠাৎ দেখতে পান তার সামনে স্বপ্নে দেখা সেই লোকগুলো হাতে কি যেন একটা নিয়ে তার দিকেই ধেয়ে আসছে। তাই প্রচণ্ড আতঙ্কে তিনি অজ্ঞান হয়ে যান। রাতটা যে কিভাবে কেটেছে সেটা প্রকাশই জানে। রাতে বাণীর ধুম জ্বর আসে। বিয়ের পর এই প্রথমবারের জন্য প্রকাশ বাণীর জন্য খুব দুশ্চিন্তা করে। ওদের দুজনের মধ্যে বয়সের ব্যবধানটা বেশি হওয়ায় প্রকাশ একটু দূরে দূরেই থাকত। কার মুখ ছিল? জ্বরের ঘোরেও বাণী বারবার কেঁপে কেঁপে উঠছিল আর কি যেন একটা বিড়বিড় করছিল। ভোরের দিকে জ্বরের প্রকোপটা একটু কমে এলে প্রকাশও চোখটা বন্ধ করে। বেশ বেলা করে ঘুম ভাঙে প্রকাশের, কিন্তু ঘুম থেকে উঠে পাশে বাণীকে দেখতে না পেয়ে ভয় পেয়ে ধরফড়িয়ে উঠে বসে বিছানায় প্রকাশ। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে প্রকাশ বাণীকে খুঁজতে গিয়ে দেখে সে ওই রকম অসুস্থ শরীর নিয়ে ঝুঁকে ঝুঁকে রান্নাঘরে কি যেন করছে। দৃশ্যটা দেখেই প্রকাশ রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই বাণী প্রকাশের দিকে ঘুরে তাকায়। উফ, কি ভয়ঙ্কর সে মুখ! না, এ তো বাণী নয়, এ বাণী কিছুতেই হতে পারে না। ততক্ষণে বাণীর রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটা ধীরে ধীরে নিজের রূপ পরিবর্তন করে একটা বীভৎস রূপ নেয়। অবয়বটির পোড়া পোড়া চামড়া এবং খুবলানো মাংস দেখে প্রকাশ আতঙ্কে চিৎকার করতে যাবে, ঠিক সেই মুহূর্তে অবয়বটি ঝট করে মুখের সামনে একটা হাত নিয়ে তাতে একটা জোরে ফোঁ শব্দ করতেই কিছু একটা তড়িৎ গতিতে বেরিয়ে এসে সোজা প্রকাশের কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেল। একটা ভারী কাটা গাছের মতো প্রকাশ সারহীন হয়ে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে এবং মুহূর্তেই অবয়বটি উধাও হয়ে যায়। সকালে ঘুম ভেঙে বাণী দেখে যে প্রকাশ ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। প্রকাশকে পাশে দেখে খানিকটা নিশ্চিন্ত হয় বাণী। পরক্ষণেই আবার গতকালের ঘটনাটা মনে পড়ে যায় বাণীর। রোজকারের মতো ঘরের কাজ করছিল বাণী। হঠাৎ কলিং বেলের আওয়াজে দরজা খুলে অবাক হয়ে যায় বাণী, কারণ বাইরে কেউ ছিল না। হঠাৎ সে অনুভব করে ঠিক তার পেছনে কোত্থেকে যেন ঠান্ডা একটা হাওয়া বইছে। চকিতে পিছন ঘুরে তাকায় বাণী, না, কেউ নেই। কিন্তু ঘরের ভেতরটা আশ্চর্য রকম ভাবে ঠান্ডা হয়ে যায়। দুরু দুরু বুকে বাণী সদর দরজা ছেড়ে দুপা এগিয়ে আসতেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে যায়। ভীষণ রকম ভয় পেয়ে বাণী চিৎকার করে রান্নাঘরের দিকে দৌড় দেয়। ওখান থেকে মোবাইলটা নিয়ে প্রকাশকে ফোন করে, কিন্তু প্রকাশ বিরক্ত হয়। বাণী কিছু বলার আগেই প্রকাশ ফোনটা কেটে দিয়েছিল। ঠিক সেই সময় বাইরের ঘর থেকে একটা বিকট জান্তব আওয়াজ হতে থাকে এবং গোটা ঘর জুড়ে চলতে থাকে
কিছু অপার্থিব শব্দ, যেন একাধারে বেশ কিছু লোক রকমারি বাদ্য বাজাচ্ছে, কিন্তু তা আধুনিক বাদ্য মোটেও নয়। পাশাপাশি জোরে জোরে হিস শিশিয়ে কি যেন সমস্বরে বলে যাচ্ছে। আতঙ্কে দিশেহারা হয়ে বাণী আবার প্রকাশকে ফোন করে, কিন্তু ওপাশে মোবাইলে একটা রিং হতে না হতেই প্রকাশ ফোনটা কেটে দেয়। এদিকে ওই জ্যান্তব আওয়াজ আরও ভয়ঙ্কর হয়ে বাণীর দিকে ছুটে আসতে থাকে। প্রচণ্ড ভয়ে দিক বিদিক শূন্য হয়ে বাণী রান্নাঘরের পেছন দিকে দরজা খুলে পালাতে গেলেও কিছু একটা তার পায়ে লেগে হোঁচট খেয়ে বেমক্কা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই তার। সকালে যখন তার চোখ খোলে তখন প্রকাশকে পাশে দেখে কিছুটা নিশ্চিন্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। কতক্ষণ ঠিক ঘুমিয়েছিল বাণী জানে না। হঠাৎ ভারী কিছু পড়ে যাওয়ার শব্দে ঘুমের ঘোরটা কেটে যায়। চোখ খুলে প্রকাশকে পাশে দেখতে না পেয়ে একটু অবাক হয় বাণী। বিছানা ছেড়ে উঠে আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে গিয়ে বাণী দেখে রান্নাঘরের মেঝেতে কেউ একজন শুয়ে আছে এবং সেখান থেকে চুইয়ে বেরোচ্ছে একটা ক্ষীণ রক্তিম ধারা। অজানা আশঙ্কায় বাণীর বুকের ভেতরটা ধক করে ওঠে। কাঁপা কাঁপা পা ফেলে একটু এগিয়ে আসতেই সে দেখতে পায় রান্নাঘরের মেঝেতে যে চিত হয়ে শুয়ে আছে সে আর কেউ নয়, সে হলো প্রকাশ। তার শরীর নিথর, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, যেন কোনো কিছু দেখে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল হয়তো সে। মুখ হাঁ করা, যেন শেষ সময়ে চিৎকারটুকুও করার অবসর পায়নি সে। আর কপালের ঠিক মাঝখানে একটা সরু ছিদ্র, সেখান দিয়ে বেরিয়ে আসছে উষ্ণ রক্তিম একটা স্রোত। বাণীর শরীর এমনিতেই দুর্বল ছিল, এই অবস্থায় ওই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আর স্থির থাকতে পারল না। একটা অন্তর্ভেদী চিৎকার করে সেখানে লুটিয়ে পড়ল। ননীগোপালবাবু অফিসে বসে কাজ করছিলেন। ঠিক সেই সময় দরজায় টোকার আওয়াজ হয়। আসবো স্যার? আরে মনীষ, শৈবাল, আসুন 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 আসুন, ভেতরে আসুন। বলুন কি করতে পারি আপনাদের জন্য? না না, তেমন কিছু নয়। আমরা লোকাল একজনকে সাথে নিয়ে তো বীজতলার দক্ষিণ দিকটায় ওই সাধারণ পর্যবেক্ষণের জন্যই যাচ্ছি। স্যারকে ফোনে পেলাম না তো, তাই আপনাকে জানিয়ে গেলাম। যদি বাই এনি চান্স স্যারের সাথে আপনার কথা হয় তাহলে আপনি একটু জানিয়ে দেবেন। সে জানিয়ে দেব না হয়, কিন্তু আপনারা কার সাথে যাচ্ছেন? শৈবাল কিছু একটা বলতে যাবে, ঠিক তখন তার শার্টের পকেটে থাকা মোবাইলটা সশব্দে বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়ে শৈবাল দেখে যে সেই লোকাল ছেলেটি ফোন করেছে। স্যার, ছেলেটা মনে হয় চলে এসেছে। আচ্ছা, আমরা তাহলে আসছি, আপনি একটু মনে করে প্লিজ স্যারকে বলে দেবেন। এই বলে শৈবাল এবং মনীষ বেরিয়ে গেল। বেলা এখন 10টা বাজে। ননীগোপালবাবুর এখন দ্বিতীয় দফার চা খাওয়ার সময়। ঘরের পর্দা সরিয়ে ননীগোপালবাবুর স্ত্রী সরলা হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলেন। স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নিতেই সরলা কোনো রকম ভনিতা না করে সরাসরি জিজ্ঞাসা করেন, তুমি আবার এই কাজটায় হাত দিয়েছ? মনে নেই গতবার কি হয়েছিল? চায়ের কাপটা নামিয়ে রেখে একটা গভীর নিঃশ্বাস ফেলে ননীগোপালবাবু বলেন, কতদিন আর ভয় পেয়ে থাকবো বলো? এক না একদিন এটা করতেই হতো। প্রতিবাদ বা প্রতিরোধটা সমগোত্রীয়দের মধ্যেই মানায়, কিন্তু যারা মানুষই নয় তাদের সাথে প্রতিবাদ বা প্রতিরোধ কোনোটাই যে করা যায় না। বছর 7-8 আগেও ঠিক এমনটাই হয়েছিল। সেদিনও একজন নির্দোষ মানুষকে অকারণে বলি হতে হয়েছিল। ননীগোপাল চুপ করে যান। তার মনে পড়ে 8 বছর আগের সেই কথা। সেদিনও তিনি নগর উন্নয়ন অফিসে বসেই কিছু একটা কাজ করছিলেন। এমন সময় এক প্রৌঢ় অফিসে আসেন।
প্রহরী এসেই সরাসরি প্রশ্ন করে, পতগাখড়ি সম্পর্কে কি জানেন? ননীগোপালবাবু কথাটা শুনে বেশ চমকে গিয়েছিলেন। একটা শুকনো ঢোক গিলে ননীগোপালবাবু বলেছিলেন, আপনি আপনি এই নাম কোথায় শুনলেন? সে প্রশ্ন অবান্তর। এখন আমার পতগাখড়ি সম্পর্কে জানা প্রয়োজন। ননীগোপালবাবু বেশ ক্ষুব্ধ হলেও মুখে কিছু প্রকাশ করেন না। এমনিতে তিনি একটা সমস্যায় বেশ জর্জরিত। আগন্তুকের কথায় তার রাগ হলেও আগন্তুক বীজতলার অতিথি, তাই চেহারায় একটা বিরক্তির ছাপ থাকলেও মুখে বললেন, আপনি বসুন। কে আপনি? কোত্থেকে এসেছেন? পতগাখড়িকে নিয়েই বা আপনি এত উত্তেজিত কেন? দুঃখিত, আমারই ভুল। আসলে বিষয়টা নিয়ে আমি এতটাই ভাবুক হয়ে পড়েছি যে কিছুই আর আমার মাথায় থাকছে না। আমার এই অসৌজন্যতাকে ক্ষমা করবেন দয়া করে। নমস্কার, আমি রজতাভ ভাদুড়ী। আমি শহর থেকে আসছি। পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার। প্রফেসর। ইঞ্জিনিয়ার? তাহলে আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে? বেশ, আমি শুনবো, কিন্তু তার আগে আমাকে পতগাখড়ি সম্পর্কে বলুন। পতগাখড়ি কথাটার মানে হলো কথা বলা গাছ। কথা বলা গাছ? আশ্চর্য তো। আরে, কথা বলা গাছ মানে কি সত্যি সত্যি কথা বলে নাকি? আসলে পাতার গড়ন এমন যে পাতার ভেতর দিয়ে একটু জোরে বাতাস বয়ে গেলেই তা থেকে ফিসফিসানো শব্দ হয়। তাই লোকাল ভাষায় ওই জায়গাটাকে পতগাখড়ির জাগাল বলে। আর আমার সমস্যাটা ওই পতগাখড়ির জাতিকে নিয়েই। লোকাল ভাষা মানে আদিবাসী ভাষা? হ্যাঁ, কতকটা সেরকমই। কিন্তু আমি জন্ম হওয়া স্তক কখনো কোনো আদিবাসী সম্প্রদায়ের লোকজনকে এখানে দেখিনি। এমনকি আমার বাবা বা ঠাকুরদারাও দেখেননি। কিন্তু কুবিশ্বাসের জন্য তারা কখনো ওদিকে যায়নি। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। পুরনো কুবিশ্বাসকে তো আর বুকে আঁকড়ে ধরে বসে থাকা চলবে না। বীজতলার উন্নতির জন্য সেই দিক দিয়ে রেল লাইন বসানোর প্রয়োজন। কিন্তু কি কারণে যেন সেখানে রেল লাইনটা বসালেই আপনি ভেঙে যাচ্ছে। এদিকে তহবিলের টাকা প্রায় শেষ। কি যে করি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এই বিষয়ে যথাসাধ্য সাহায্য করব, এবং এই কাজের জন্য কোনো পারিশ্রমিকও লাগবে না। আমাকে আপনি অনেকটাই নিশ্চিন্ত করলেন। সেই মতো কাজও শুরু হলো। এখানে লেবার লাগিয়ে রজতাভ মাঝে মাঝে শহরে ফিরে যেতেন। আবার দিন কয়েক পরে তিনি আসতেন। কিন্তু শেষবার যখন এলেন তার ঠিক দুদিন পর হঠাৎই তিনি উধাও হয়ে যান। কোনো খোঁজ পাওয়া যায়নি তার। সেই যে লেবারগুলোকে রজতাভ কাজে লাগিয়েছিলেন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ননীগোপাল রেল লাইনের কাজের কোনো অগ্রগতির খবর পাচ্ছেন না দেখে নিজে গিয়েছিলেন চাক্ষুষ দেখতে। কিন্তু কোথায় কি? চারিদিকটা খাঁ খাঁ করছে, কোথাও কিচ্ছু নেই। তবে বোঝা যাচ্ছে এখানে রেলপথের কাজ হচ্ছিল, কারণ জায়গাটার একদিকে নতুন আনা রেল ট্র্যাকগুলো প্রতিবারের মতোই ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। হঠাৎ ননীগোপালবাবু তার খুব কাছে কারো অস্তিত্বের আভাস পান। ঠিক তখনই পাতাগুলো সরসর করে ওঠে। ননীগোপালের মনে হয় তারা যেন ফিসফিস করে তাকে কিছু একটা বলছে। ননীগোপাল জানতেন পতগাখড়ির জাগলে এরকম অভিজ্ঞতা হয়, কিন্তু তার সচেতন মন বারবার যেন তাকে কারোর থেকে সাবধান করছিল। তিনি জানেন যার থেকে তাকে সাবধান করা হচ্ছে সে জীবিত কেউ নয়। একটা শীতল ভয় জাপটে ধরে ননীগোপালের দুটো পা। সাপের মতো লতানো অদৃশ্য কিছু একটা
ননীগোপালের কোমর বেয়ে গলা পর্যন্ত উঠতে থাকে। তারপর শক্ত হয়ে চেপে বসে তার গলার খাঁজে খাঁজে। তখন ননীগোপালবাবুর বয়সটা একটু কম ছিল, গায়ে জোরও ছিল, কিন্তু তা সত্ত্বেও কিছুতেই নিজেকে ওই অদৃশ্য সর্পিল দমবন্ধ করা বেষ্টনী থেকে ছাড়াতে পারছিলেন না তিনি। ক্রমশ চাপ বাড়তে থাকে, কপালের দুদিকের রগগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। দু হাতে সর্বশক্তি দিয়ে অদৃশ্য সর্পিল চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও তা যেন আরো ভয়ঙ্করভাবে চেপে বসে। চাপের চোটে চোখ ঠিকরে কোটর থেকে বেরিয়ে আসে প্রায়। প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে সারা শরীর নীল হয়ে যায়। ননীবাবু ভাবেন এই বুঝি সব শেষ, কিন্তু না। একটু পরেই আকস্মিকভাবে বাঁধনটা একটু আলগা হলেই ননীগোপালবাবু সেখান থেকে পালিয়ে আসেন। যদিও সেই অভিজ্ঞতার কথা তিনি তার স্ত্রী সরলাকে জানাননি, কিন্তু সেদিনের পর পদগাখরির জাগলে তিনি আর কখনো যাননি। তুমি যে কেন এভাবে বিপদ নিয়ে বসে আছো কে জানে। তুমি কেন এই রেল লাইনের পেছনে পড়ে আছো বলো তো? ও তুমি বুঝবে না। যে কাজটা করতে এতবার বাধা পাচ্ছ সে কাজ করাটা কি এতটা জরুরি? বুঝি না বাপু এই রকম সকম। কথাটা বলেই তিনি ভেতরের ঘরে ঢুকে গেলেন। ননীগোপালবাবুর বাড়ির সামনের জায়গাটাকে বীজতলা নগর উন্নয়নের কর্পোরেশনের অফিস বানিয়েছেন। সেখান থেকে বেরিয়ে মনীষ বলল, শৈবাল, লোকটা কি এসে গেছে? কি নাম তার? হ্যাঁ, এই এখন তো সেই লোকটাই, মানে ওই হুলকি ফোনটা করেছিল। বলেছে খানিকটা এগিয়ে বীজতলার সীমানা পৌঁছতে। হুলকি? বাবা, বেশ আজব নাম তো। তা কোথায় পেলে তোমার হুলকিকে? আরে সেদিন প্রকাশ স্যার বলেছিল না যে লোকালের হেল্প নিতে। সেই দিন আমি একটা কাজে বাজারের দিকে যাচ্ছিলাম, তখন কোত্থেকে ভুঁই ফোড়ের মতো আমার সামনে উদয় হয় হুলকি। তারপরে নিজেই আগ বাড়িয়ে কথা বলতে থাকে। ভাবলাম গ্রামের লোক তো একটু গায়ে পড়া হবে, তাই কিছু মনে করিনি। তারপর এ কথা সে কথার পর বুঝতে পারলাম যে লোকটি আমাদের কাজে লাগতে পারে, তাই নাম্বারটা নিয়ে রেখেছিলাম। তবে একটা কিন্তু কিন্তু ভাব মনে থেকে যায়। কীরকম সেটা? হুলকির কথায় একটা দেহাতি টান আছে, কিন্তু যতদিন আমরা এখানে আছি, মানে গত 2-2.5 মাসে আমি একবারও এখানকার কাউকে ওরকম দেহাতি টানে কিন্তু কথা বলতে শুনিনি। ওরা দুজনে কথা বলতে বলতে বীজতলার সীমানা পেরিয়ে আরেকটু এগিয়ে যেতেই দেখে যে একটি লোক হাত নেড়ে এগিয়ে আসছে। শৈবাল আর মনীষ নিশ্চিন্ত হয়ে লোকটার দিকে এগিয়ে যায়। হুলকি তাদের দিকে তাকিয়ে অমায়িক একটা হাসি দেয়। হুলকির অকারণ হাসি দেখে কেন জানি মনীষের মাথাটা গরম হয়ে গেল। তোমার ওখানে আসতে কি হতো? তাহলে আমাদের এতটা হাঁটতে হতো না। হুলকি কিছু না বলে মিটিমিটি হেসে ওদেরকে অনুসরণ করতে বলে। হুলকির পিছন পিছন চলতে চলতে মনীষ ফিসফিস করে বলে, এ কি বোবা নাকি? কথা টথা কিছুই তো বলতে পারে না দেখছি। হুলকি একটু দূরত্ব নিয়েই হাঁটছিল, কিন্তু মনীষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পিছন ফিরে কেমন একটা গা ছমছম করার শব্দে তার দৃষ্টিটাও যেন অপ্রকৃতিস্থ। সেই দৃষ্টি দেখে শৈবাল এবং মনীষের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। ঠিক এমন সময় খ্যানখ্যানে গলায় হুলকি টেনে টেনে অদ্ভুত একটা স্বরে হাসতে হাসতে বলে, পদগাখরির জাগলে হরেক সব শোনা যায়। তো হঠাৎ করে হাসার মতো হলোটা কি? এখানে যা দেখা যায় তা সব সচ হয় না, যা দেখা যায় না তাই তো হয় সচ। মানে? হুলকি কিছু না বলে মাথাটা উঁচু করে চারিদিকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। তারপর বলে, এটা পদগাখরির জাগল, ই সব জানে। শৈবালরা হুলকির হাবভাব দেখে একটু ঘাবড়ে যায়। গলাটা যথাসম্ভব গম্ভীর করে শৈবাল বলে, কী সব বলছো হুলকি? না, তোমার কথা কিন্তু আমি একটাও বুঝতে পারছি না।
কথাগুলো বলতে বলতে শৈবাল ও হুলকির দেখা দেখি চারিদিকে মাথা ঘুরিয়ে বুঝতে পারে যে তারা একটা জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে। যদিও জঙ্গলটা খুব একটা গভীর না, তাও কেমন যেন একটা শিরশিরানো ছমছমে ভাব রয়েছে। জঙ্গলটায় শুধু কিছু মাঝারি উচ্চতার গাছ রয়েছে, সেই গাছেরও অদ্ভুত আকৃতির পাতা। চুপ করে দাঁড়িয়ে থাকলে কেমন একটা ফিস ফিস শব্দ শোনা যায়। শৈবাল আর মনীষ কেমন যেন বিহ্বল হয়ে গাছগুলো দেখছিল। শৈবাল এবং মনীষ এতটাই তন্ময় হয়ে গাছগুলো দেখছিল যে হুলকির গলার খ্যানখ্যানে আওয়াজ শুনে তাদের বুকের ভেতরটা ধক করে উঠেছিল। শৈবাল নিজেকে কিছুটা সামলে নিয়ে মনীষকে বলল, চলো জায়গাটার ইন্সপেকশন শুরু করি। মনীষ মাথা নাড়িয়ে সায় দেয়। তারা যখন কাজে ব্যস্ত তখন হঠাৎ হুলকি বলে ওঠে, বাবুদের একটু কাহানি শোনায়। বহু বছর আগে এই পথ কাকরির জঙ্গলে একদল লোক থাকতো, শান্ত ঝামেলাহীন। এই লোকগুলো আসল में आदिवासी ছিল, লেকিন এই আদিবাসীরা অন্য আদিবাসী জাতিদের থেকে ছিল বিলকুল আলাদা। এরা কখনো কোনো কথা বলতো না, आपस में कोई बोलचाल नहीं, सिर्फ इशारा হতো। কারণ ওরা ভাবতো যে যদি ওরা কথা বলে বা আওয়াজ করে তাহলে জঙ্গলের কষ্ট হবে। তারা প্রতিজ্ঞা করেছিল যে এই জঙ্গলের শান্তি তারা কোনো দিন নষ্ট হতে দেবে না। কিন্তু রক্ষা হলো না। শহর থেকে একদল মানুষ এলো, কি সব লোহা লক্কর নিয়ে। তাদের কেমন লাল লাল চুল আর সাদা চামড়া ছিল। তারা এখানে এসে বহুত আওয়াজ করে করে কাজ করতে লাগলো। आदिवासीদের দলটা জানতে পারলো যে ও লোग कुछ बनाएंगे। फिर वहां कोई एक बारी गाड़ी আসবে। आदिवासीদের দলটা জানতে পারলো कि वो लोग कुछ बनाएंगे। फिर वहां कोई एक बड़ी गाड़ी আসবে। গাড়ি মানেই তো আওয়াজ, আর আওয়াজ এই তো কাকরির কষ্ট। ওরা পাত কাকরির জঙ্গলকে পুজো করে, মান্য করে। তবে এই সমস্যার একটা উপায় তারা পার করে। একদিন ওই লোকগুলা খুব নাচা গানা করছিল। ঠিক তখনই আদিবাসীদের দলটা পথ কাকরির আড়ালে নিজেদের ডেকে নেয়। হাতে তাদের অস্ত্র। তারা শিকার করত, কিন্তু শিকার করা প্রাণীটা যাতে কোনো আওয়াজ না করতে পারে তার জন্য ওরা একটা বিশেষ অস্ত্র ব্যবহার করত। একটা খোলের ভিতরে ধাতব ফলা, যেটাকে নির্দিষ্ট দিকে লক্ষ্য করিয়ে মুখ লাগিয়ে फू दिले शिकार कोनो आवाज करने से पहले एकदम खत्म। ওরা কাকরির আড়াল থেকে দাঁড়িয়ে অস্ত্র মুখে লাগিয়ে ফু দিতেই লোকটা কাটা কলা গাছের মতন ধপ ধপ করে পড়তে লাগলো। কিন্তু কাকরির জঙ্গলে তখনও চমকের বাকি ছিল। লোকগুলো মাটিতে পড়ে যাওয়ার পর পরই ये पत काकरिर जंगल जिंदा বসে যায়। हाँ 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 আমি सही বলছি। जंगल जिंदा हुए सारे लसों को अपने अंदर समा लिया। শৈবাল আর মনীষ জায়গাটা ইন্সপেকশনের মাঝে মাঝে হুলকির বলা গল্প শুনছিল, কিন্তু শেষ বলা কথাটায় কি যেন ছিল।
ওরা দুজনেই সেটা শুনে থমকে দাঁড়িয়ে গেল। কি বলছো তুমি হুলকি? মাথা টাথা ঠিক আছে তো? এই জঙ্গলের মাটি আবার জ্যান্ত হবে কি করে? হুলকি কিছু না বলে শুধু ওদের দিকে তাকিয়ে খ্যানখ্যানিয়ে হাসতে থাকে। সেই হাসির শব্দ শুনে দুজনের পিঠ বেয়ে চিড়চিড়ে শীতল স্রোত নেমে যায়। চোখের সামনে তারা দেখতে পায় এতক্ষণ আধুনিক পোশাক পরা হুলকির সে পোশাক উধাও হয়ে পাতার বানানো পোশাক পরে আদিবাসীর রূপ নিয়েছে সে, এবং তার হাতে ধরা একটা লম্বাটে খোল। এই ভর দুপুরের চকচকে আলোতে চারিদিকের দৃশ্য সম্পূর্ণ সুস্পষ্ট হলেও চোখের সামনে ঘটা এই ঘটনাকে তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। ওদের গলার কাছটায় আচমকা একটা টান পড়ে। গলায় চাপের চোটে চোখ ঠিকরে বেরিয়ে আসে ওদের। শ্বাস নিতে না পারায় চোখের সামনেটা ঝাপসা হতে থাকে ওদের। এই ঝাপসা দৃষ্টিতে ওরা দেখতে পায় হুলকির মুখে ফুটে উঠেছে নৃশংস ক্রূর হাসি। সেই হাসির রেশ টেনে সে লম্বাটে খোলের মতো জিনিসটা মুখের কাছে নিয়ে এসে জোরের সঙ্গে একটা ফুঁ দেয়। শৈবাল এবং মনীষ বুঝে আসা চোখের দৃষ্টিতে দেখতে পায় যে তীব্র গতিতে অদৃশ্য সূচাকার ধারালো কিছু এসে তাদের কপাল বরাবর ছেদ করে ফুরফুর হয়ে গেল। কপালে হয়ে গেল একটা স্পষ্ট মাংসল ছিদ্র। তাদের নিথর দেহ দুটো মাটিতে লুটিয়ে পড়তেই কাকরির আঙুলের মাটি কোনো এক অদ্ভুত জাদু বলে দেহ দুটোকে গিলে নিল। মুহূর্তেই হুলকির অশরীরী শরীরটা একটা বন্য অট্টহাসিতে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়। হাসপাতাল থেকে বিপিন গতকালই ফিরে এসেছেন। ডক্টর প্রেসক্রিপশনে স্ট্রেস কম নিতে বলেছেন, কিছু ঘুমেরও ওষুধ দিয়েছে। কাজের মেয়েটি আজ আর বাড়ি যায়নি, রাতে এখানেই থাকবে বলেছে। বিপিন জানে আসলে মেয়েটা ভয় পাচ্ছে, কারণ তার কিছু ভালো মন্দ হয়ে গেলে মেয়েটি যে ভেসে যাবে। কি মনে হতে বিপিন কাজের মেয়েটির অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ট্রান্সফার করে দেয়। সময় মতো খাবার সাজিয়ে মেয়েটি বিপিনকে ডেকে দেয়। খাবার খেয়ে ওষুধ খেয়ে বিপিন ঘুমিয়ে পড়ে। রাত বেশ গভীর। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। একটা শিরশিরে ঠান্ডা বাতাস থেমে থেমেই বইতে শুরু করে। বিপিনের ঘরের ভেতরটা হঠাৎই কনকনে শীতল হয়ে যায়। ঠান্ডার জন্য বিপিনের ঘুমের রেশটা ঝটকা দিয়ে ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তিনি চারপাশ হাতড়ে গায়ে দেওয়ার চাদরটা খুঁজতে থাকেন। আচমকা কিছু একটাতে হাত লাগায় তার গোটা শরীর শিউরে ওঠে। চকিতে চোখটা খুলে তিনি সামনে যেটা দেখতে পান সেটা দেখে তার বাক শক্তি রুদ্ধ হয়ে যায়। পাশের ঘরে কাজের মেয়েটি ঘুমোচ্ছে, কিন্তু তাকে ডাকার সাহসও এই মুহূর্তে বিপিনের নেই। বিপিন দেখেন যে তার সামনে দাঁড়িয়ে আছেন তারই প্রিয় অধ্যাপক প্রফেসর রজতাভ ভাদুরী। কিন্তু প্রফেসর ভাদুরীর একই অবস্থা। তার দেহের চামড়া কুঁচকে আছে, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, তাতে কাদামাটি লেগে আছে। মুখটা রক্তশূন্য ফ্যাকাশে, চোখ দুটো নিস্পৃহ নিথর, আর কপালের ঠিক মাঝখানে একটা সুগভীর ছিদ্র। চোখের সামনে তার পথপ্রদর্শক, তার গুরু, তার শিক্ষক রজতাভ স্যারের এমন দুরবস্থা। স্যার, আমি মরে গেছি বিপিন। এখন এরা তোমাকেও মারতে যায়। আতঙ্কে বিপিনের গলা বুঝে আসছিল, তবুও কোনো রকমের শুকনো গলায় বিপিন জিজ্ঞেস করে, কে মারতে চায় স্যার? কে মারতে চায়? অশরীরী রজতাভ একই কণ্ঠে যান্ত্রিক ভঙ্গিতে ঘাটটা ঘুরিয়ে বলে, এই যে
ভুল কি? ওর দল চায় যে তুমিও মরো। ঠিক তখনই জাদু বলে সেখানে একটা অবয়ব প্রকট হয়ে ওঠে। দৃষ্টি তার শাপথ, মুখে তার ক্রূর কুটিল হাসি, হাতে ধরা একটা লম্বাটে খোলা। কোন দল? কেন কেন মারতে চায়? বদকাকরির চাকলের দল, যে আমাদের চাকলের দিকে নজর দেবে তার প্রাণ আমরা ছিনিয়ে নেব। বলেই তার হাতে ধরা লম্বাটে খোলাটা মুখে লাগিয়েই ফু দিতেই কিছু একটা বেরিয়ে সোজা বিপিনের কপালের এফোর হয়ে বেরিয়ে গেল। কপাল ভেদ করে বেরিয়ে এলো এক উষ্ণ লোহিত ধারা। ধপ করে বিছানায় লুটিয়ে পড়ল প্রফেসর বিপিন তলাপাত্রের নিথর দেহ। রক্তে ভিজে জবজবে হয়ে গেল বিছানার সাদা চাদর। পরদিন সকালে বিপিনবাবুর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে মেয়েটি ভেজানো দরজাটা ঠেলে ঘরের ভিতরে ঢুকতেই পায়ের তলায় পিচ্ছিল চটচটে কিছু একটা পড়তেই পা হড়কে পড়ে গেল সে। আর তখনই তার দৃষ্টিটা গিয়ে পড়ল বিছানার উপর। সেখানে তখন চিত হয়ে পড়ে আছেন প্রফেসর বিপিন তলাপাত্র। ঠান্ডা শক্ত নিথর দেহ। কাজের মেয়েটি সেই দৃশ্য দেখে বোবার মতো স্তব্ধ হয়ে যায়। একটাও স্বর বেরোয় না তার গলা থেকে। বীজতলায় তখন সন্ধে নেমেছে। প্রজেক্ট লিড প্রকাশ দাসের মর্মান্তিক মৃত্যুর খবরটা এসেছে একটু আগেই। তার স্ত্রী বাণীর শরীরের অবস্থাও শোচনীয়। শহরে খবর পাঠানো হয়েছে। ওদিকে ইন্সপেকশন করতে যে দুজন ইঞ্জিনিয়ার গিয়েছিল তারাও বেপাত্তা। খবরটা বীজতলায় ছড়িয়ে গেছে। নিজের অন্ধকার ঘরে ননীগোপালবাবু এসবই ভাবছিলেন। ঠিক এমন সময় স্ত্রীর ডাকে তার চিন্তার জাল ছিন্ন হলো। এখন আর ভেবে কি হবে বলো? তখন এতবার নিষেধ করলাম, শুনলে না। ঠিক বলেছ গিন্নি, তখন তোমার কথাটা না শুনে আগে যখন চিন্তা করিসনি এখন আর সোচতে হবে না। প্রচন্ড চমকে ননীবাবু আলো জ্বালাতে হাত বাড়ালেই সুচালো কিছু একটা এসে তা কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। সরলা একটা কাজে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে বাড়ি ফিরতেই দেখেন যে গোটা বাড়িটা অন্ধকার হয়ে আছে। ঘরের আলোগুলো জ্বালাতে জ্বালাতে ননীগোপালবাবুর ঘরে ঢুকেই চোখের সামনে মাথায় ছিদ্র হওয়া ননীগোপালবাবুর রক্তাক্ত লাশ দেখে প্রচন্ড আতঙ্কে চিৎকার করে উঠলেন সরলা। না না! আপনারা শুনলেন লেখিকা তনিমা সাহার কলমে গল্প পথ কাকরির জাগল। গল্পের নাট্য রূপান্তর করেছেন পূর্বা তালুকদার। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ ঘোষ, সৌরভ রায়, নীল চক্রবর্তী, বর্ণিশা ভট্টাচার্য, কৌশিক ব্যানার্জি, পার্থ মুখার্জি, এনামুল খান, দেবস্মিতা, সুজন ঘোষ, শুভদীপ নাথ এবং বর্ষা। আবহ সম্পাদনায় ছিলেন শুভজিৎ বটপেল। প্রচ্ছদ অলঙ্করণে শুভদীপ ব্যানার্জি। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান।
আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।